আজকে আমার আলোচ্য বিষয় সতীনাথ ভাদুড়ির ঢোড়াইচরিত মানস উপন্যাসটি। এই উপন্যাসটি অনেক ইউনিভার্সিটির বিএ ও এমএ ক্লাসের অন্তর্ভুক্ত পাঠ্যবস্তু, এছাড়াও ইউজিসি নেট সিলেবাসের অন্তর্ভুক্ত। ঢোড়াইচরিত মানস উপন্যাসটির প্রথম চরণের মধ্যে রয়েছে আদিকাণ্ড, বাল্যকাণ্ড, পঞ্চায়েতকাণ্ড, রামিয়াকাণ্ড। দ্বিতীয় চরণের মধ্যে রয়েছে সাগিয়াকাণ্ড, লঙ্কাকাণ্ড, হতাশাকাণ্ড। আজকে আমি আলোচনা করব প্রথম চরণটি নিয়ে। প্রথম চরণটি এই আদিকাণ্ডের 5টি অধ্যায় রয়েছে। এই 5টি অধ্যায়ে উপন্যাসটির যে পট নির্মাণ সেটাই মূলত করা হয়েছে। প্রথমে জিরানিয়ার বিবরণ, এরপর তাতমাটুলির কাহিনী ও তাতমাটুলির মাহাত্ম্য বর্ণন, তাতমাদের প্রাথমিক পরিচয়, তারা জাতে তাঁতি, বহুদিন আগে দ্বারভাঙ্গা জেলা থেকে তারা এসেছে, তাদের পেশা ঘরামি আর কুঁয়োর বালি ছাঁকার কাজ, তাদের লোকায়ত জীবন দর্শনের কথা, রোজা রোজগার, রামায়ণ, মরণাধারের কথা ইত্যাদি বর্ণিত। ধাঙ্গরটুলির বৃত্তান্ত, ধাঙ্গরদের প্রাথমিক পরিচয়, তারা খ্রিস্টান, তাদের পূর্বপুরুষ ওরাঁও এসেছে সাঁওতাল পরগনা থেকে, সে কোন কালে, তাদের পেশা সাহেবদের বাড়ি মালির কাজ করা। ধাওর ও তাতমাদের মধ্যে আছে চিরকালীন বৈরিতা। ধাঙ্গররা তাতমাদের বলে নোংরা জানোয়ার, আর তাতমারা ধাঙ্গরদের বলে বুর্বক কিরিস্তান, অর্থাৎ বোকা খ্রিস্টান। এই দুই টোলার অর্থাৎ দুই পরগনার ধরমপুর আর হাভেলি মাঝখান দিকে সীমানা নির্ণায়ক উঁচু রাস্তা শিলিগুড়ি সড়ক, যা পাক্কি নামে উপন্যাসে খ্যাত। তা এই দুই সম্প্রদায়ের হৃদয়েরও বিচ্ছেদ রেখা। বৌকা বাবার আদি কথায় ভিখারিনীর ছেলে বোবা বৌকার হঠাৎ একদিন বিষয়ে আর চিমটে নিয়ে বৌকা বাবা রূপে অধিনীলার কথা বিবৃত। এরপর বাল্যকাণ্ড। এখানে রয়েছে এই কাণ্ডে প্রথমে যে বুধনির কোলে ঢোড়াইয়ের জন্মগ্রহণের কথা। এরপর কয়েকদিনের জ্বরে ভুগে ঢোড়াইয়ের বাপ মারা যায়। ঢোড়াই তখন বছর দেড়েকের, কিন্তু পাড়াপড়শি নায়ের মহতোর খোঁটা মেয়ে মানুষের আবার বিধবা থাকবে কি, তাই আরও বছর দেড়েক পরে ডিস্ট্রিক্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান সাহেবের চাপরাশি বাবুলাল বুধনিকে চৌমৌনা করে, কিন্তু 3 বছরের ঢোড়াইয়ের ভার নেবে না। ফলে গোসাই থানে বোকা বাবার কাছে তার ঠাঁই হয়। বস্ত্রলাভের উপাখ্যানে রয়েছে কেমন করে বৌকা ও ঢোড়াই একটা মার্কিন কাপড় পেয়ে তাই ছিঁড়ে নিয়ে দুজনে প্রথম বসন পরিধান করলো, সেই কথাই বিবৃত রয়েছে। ঢোড়াইয়ের মায়ের সন্তান বাৎসল্যের বিবরণে ঢোড়াইয়ের মা যে আবার বাবুলালের স্ত্রী এবং বাবুলালের সন্তানের মা হতে চলেছে, তার ঢোড়াইয়ের প্রতি অন্তর্নিহিত স্নেহ মমতার পরিচয় দেওয়া হয়েছে ঢোড়াইকে চাঁদির জেবর দিতে চাওয়ার ঘটনার মধ্যে। দুখিয়ার জন্মের পরে বুধনি হয়ে যায় দুখিয়ার মা। একবার বৌকা বাবার থেকে ঢোড়াইয়ের প্রবল জ্বরের খবর পেয়ে এই দুখিয়ার মা সন্তানের প্রতি প্রবল উৎকণ্ঠায় পাগলের মতো ছুটে এসে রেবনগুনির কাছে ঢোড়াইকে নিয়ে যায়। রেবনগুনির টোটকা চিকিৎসায় ঢোড়াইকে সরিয়ে তোলে। এরপরও 1 সপ্তাহ সে ঢোড়াইকে তার নিজের বাড়িতে রেখে যত্ন আত্তির করে। গুরু শিষ্য সংবাদে বৌকা বাবা আর ঢোড়াইয়ের গুরু শিষ্যের মান অভিমানের কথা বিবৃত হয়েছে। গান্ধী বাবার বার্তা অধ্যায়ে গান্ধীজির কথা উপন্যাসে প্রথম আসে।
বাবুলালের কথায় গান্নী বাবা বড় গুণী আদমি। বউকা বাবা আর রেবনগুনির চাইতেও নামি শ্রীদাস বাবার চাইতেও বড়। মাস্টার সাহেব তাই তার চেলা হয়েছে। সরকারের বিরুদ্ধে সভা করার অপরাধে মাস্টার সাহেবের চাকরি গেছে। গান্ধী বাবার আবির্ভাব ও মাহাত্ম্য বর্ণনে গান্ধীজির মিথ এর প্রকাশ ঘটেছে। রবিয়ার বাড়ির একটি ঝুলন্ত বিলেতির কুমড়োতে গান্ধী বাবার মূরত আঁকা হয়ে থাকতে দেখা যায়। গান্ধী বাবাকে তো আর হিমে রোদ্দুরে ফেলে রাখা যায় না, ঠাকুর দেবতার ব্যাপার। তাই গোসাই থানে কুমড়োটার পুজো হয়। মিলিটারি ঠাকুর বাড়িতে ওই কুমড়োটিকে রাখতে চেয়েও মহন্তজির আপত্তিতে হয় না। শেষে রেবনগুনি এই গান্ধী বাবার রূপী কুমড়োর কাছে লোহা মানে এবং তার বাড়িতে সেটি স্থান হয়। সে মেলায় সেই মূর্তি দেখিয়ে তার মদের খরচ তোলে। এই গান্ধী বাবার আবির্ভাবের দিনেই বউকা বাবা সকলের সামনে ঢোরাইয়ের গলায় তুলসীর মালা পরিয়ে তাকে ভকতের মর্যাদা দেয়। ঝোটহা উদ্ধার অধ্যায়ে তাতমাটুলির পঞ্চায়েতিতে তাতমা মেয়েদের ভালো মন্দ নিয়ে অনেক কথা হয়। গান্ধী বাবার নামে রবিবারকে তোহারের দিন মেনে কাজ বন্ধ করার প্রস্তাবের বিরুদ্ধে ঢোরাই কথা বলে। নিজের পেট কেটে গান্ধী বাবা করা সে বোঝে না। বোঝা যায় ঢোরাই ধীরে ধীরে বড় হচ্ছে। তাতমা ধাঙ্গর সংবাদে মহতো আর ছড়িদারের ভকত হয়ে ঢাঙ্গর টোলায় গিয়ে গান্ধী বাবা নামে নিজেদের প্রতিপত্তি দেখাতে যাওয়া এবং ফলশ্রুতিতে ধাঙ্গর ও তাতমাদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটার বর্ণনা দেওয়া হয়েছে। সামুয়ারের ভর্ৎসনা অধ্যায়ে দেখা যায় ঢোরাই বড় হয়ে উঠেছে। সে এখন মহরমের সময় মাতুম গায়, হিন্দু মুসলমানের পারস্পরিক সম্প্রীতির গান। সামুয়ারের সঙ্গে তার ঝগড়া হয় তাদের জাত ও বৃত্তিকে কেন্দ্র করে, শেষ পর্যন্ত মারামারি। এখানেই পঞ্চায়েত কাণ্ডের আগেই ঢোরাইয়ের তাতমা সম্প্রদায় নিরপেক্ষ একটা ইমেজ গড়ে তোলেন। পঞ্চায়েত কাণ্ডতে দেখব প্রথম অধ্যায়ে দুখিয়ার মায়ের ক্ষেত। দুখিয়ার মা বুধনি যে এখন বাবুলাল কা আদমি। ঢোরাইয়ের জন্য তার ভাবনা যে বাবুলাল চাপরাশিকে বলে ঢোরাইকে ডিস্ট্রিবোর্ডের পাক্কা টানার কাজে বহাল করার প্রস্তাব নিয়ে বউকা বাবার স্থানে এসেছে। সেই সঙ্গে এনেছে ঢোরাইয়ের জন্য তার নিজের হাতে তৈরি তালের বরফি। কিন্তু বউকা বাবা এবং ঢোরাই এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। শেষে কিনা বাবুলালের দয়ায় তাকে রোজগার করতে হবে। আর এরপরই ঢোরাইয়ের যুদ্ধ ঘোষণাতে পাক্কি মেরামতির দলে কাজ করতে চায়। এর জন্য সে মহতো নায়েবদের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করে না। তার কথায় তারা কি আমায় খেতে দেয় জিজ্ঞাসা করতে যাব কেন? তাতমাটুলির পঞ্চরা ঢোরাইয়ের এই কাজ কিছুতেই বরদাস্ত করতে পারে না। তাই মহতো নায়েব আদির মন্ত্রণা অধ্যায়ে দেখা যায় এই রাতেই নায়েব ছড়িদারদের নিয়ে ধনুয়ার মহতোর বাড়িতে পঞ্চায়েত বসে। তাদের হাত নিষ্পিস করে ঢোরাইকে একবার হাতের কাছে পেলে হয় সেই কুত্তার বাচ্চাটা কিনা মাটি কাটার কাজ করবে, যা আমাদের 7 পুরুষে কোনোদিন করেনি। তাতমা জাতির মুখে কালি দিল। বন্ধ করো শালার হুক্কা পানি। তারাও ওটাকে গোসাই স্থান থেকে লুটিস দাও বাবাকে। এরপর উত্তেজিত পঞ্চর লোকজন সেই রাতেই বউকা বাবার স্থানে চড়াও হয়। ঢোরাইকে না পেয়ে বাবার চালায় আগুন লাগিয়ে দেয়। দুখিয়ার মা ঢোরাইয়ের রক্ষার জন্য গোসাইয়ের কাছে প্রার্থনা করে। এরপর ঢোরাই আসে, দেখে বাবাকে
নির্যাতন করা হয়েছে। সিদ্ধান্ত হয় থানার খবর দেবার, কিন্তু রাতে জ্বালাতন করার জন্য পুলিশের তাড়া খেয়ে থানা থেকে ফিরে আসতে হয়। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ আসে। নায়েব মোহতো বাবুলালকে জেরা করে। ঢোড়াইয়ের মনের ভেতর আগুন খেলে, কিন্তু তবু সে বাবার প্রতি শ্রদ্ধায় তার চোখের ইশারা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে কোনো কথা বলে না। চালার ওপর শকুন বসায়। অমঙ্গলের আশঙ্কাতেই বাবা চালাতে আগুন দেওয়া হয়েছে। বাবুলালের এই কথার প্রতিবাদ করে না। এই ঘটনার ফলে ঢোড়াইয়ের মান মর্যাদা অনেক বেড়ে যায়। সে এখন কেষ্ট-বিষ্টু গোছের হয়ে উঠেছে। ধাঙ্গরটুলি, তাতমাটুলি উভয় টুলির ছেলেরাই এখন তার কথা শোনে। কপিল রাজার জামাইয়ের চামড়া গুদাম তোলার দায়িত্ব পঞ্চরা দেয় ঢোড়াইয়ের ওপর। গুদাম ব্যবসায়িক কারণে উঠে গেলেও নাম হয় ঢোড়াইয়ের, সেই সঙ্গে গান্ধী বাবার প্রভাব ও দারোগার হুমকির। তন্ত্রী মাছত্রীদের যজ্ঞোপবীত গ্রহণের ঘটনার নায়েব মহতোদের বিরুদ্ধাচরণের মধ্য দিয়ে ঢোড়াইয়ের নেতৃত্ব ব্যক্তিত্বের জোর প্রতিষ্ঠিত হয়। পৈতে নিয়ে ঢোড়াই ভকত হয়ে যায় ঢোড়াই দাস। পৈতে নেয় তাতমারা সবাই। ঢোড়াই দাসের নতুন জীবিকাতে দেখা যায় পাক্কিতে কাজ করতে গিয়ে ঢোড়াই ওই রাস্তা ধরে নানা প্রয়োজনে চলাচল করা অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়। ছেলের বিরাটের একটা আবছা ছায়া পড়ে তার মনের মধ্যে। রাস্তাতেই একদিন দেখা হয় সামোয়ারের সঙ্গে। সামোয়ার মল্লি সাহেবের বাগানে মালির কাজ করে। ফুলঝরিয়ার ক্ষেত সাপ মুক্তির জন্য প্রার্থনা অধ্যায়ে মহতো ও মহতো গিন্নি তাদের পঙ্গু মেয়ে ফুলঝরিয়ার ঢোড়াইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার বাসনা। সেই জন্য ঢোড়াইকে নিমন্ত্রণ করে, খাওয়ায়। তাদের পঙ্গু মেয়ের জন্য দুঃখ বিলাপ উচ্চারিত হয়েছে। এরপরে আসছি রামিয়া কাণ্ড। এখানে তাতমানিদের ধান কাটনির রাজ্যের যাত্রা এই অধ্যায়ে রয়েছে সাংবাদিকের মতো বিবরণ। কার্তিক অঘ্রাণ মাসে তাতমা পুরুষদের রোজগার তেমন থাকে না বলে এই 6 মাস তাতমা মেয়েরা ধান কাটনির কাজে অন্যত্র পূর্ব পশ্চিমে চলে যায়। এবছর আবার তাদের দিনও খুব খারাপ। খেতে গেলে পরনের কাপড় নেই, পরনের কাপড় কিনতে গেলে উপোস করে থাকতে হয়। পাক্কিতে কাজ করার সময় ঢোড়াই দেখে যে পাট বোঝাই গাড়ি রোজ ফিরে আসছে, বিক্রি হয় না। এবার তাতমা মেয়েরা ধান কাটতে গিয়েছে ভরসরে। এবারে এই প্রথম গিয়েছে মহতো গিন্নি তার খোড়া মেয়েকে নিয়ে। এরপর ধান্য ক্ষেতে রামিয়ার দর্শন লাভ। মঙ্গের জেলায় তারাপুর থেকে এই ধান কাটনির রাজ্যে এসেছে রামিয়া। তার মেয়ের সঙ্গে সুশ্রী উজ্জ্বল প্রাণবন্ত মেয়ে রামিয়া। সবাই তাকে পছন্দ করে। ফুলঝরিয়ার সঙ্গে তার খুব ভাব। রামিয়ার মাতার দেহান্ত অধ্যায়ে মূল কথা বিমারিতে রামিয়ার মায়ের মৃত্যু এবং মহতগিনীর তত্ত্বাবধানে রামিয়ার আশ্রয় লাভ তাতমাটুলির দলে। পশ্চিম দিগ্বিজয়ের পর ধান কাটনির দলের প্রত্যাবর্তন অধ্যায়ে ঢোড়াই প্রথম দেখে রামিয়াকে। ছিপছিপে গড়ন, বেশ ছিমছাম, ইনারসনের পরীর মতো দেখতে, কাঁচা কচির মতো লচক তার দেহে। রামিয়া আসার সঙ্গে সঙ্গেই তাতমাটুলিতে সাড়া পড়ে যায়। রামিয়া দুলদুল ঘোড়ার মেলায় যায়। সেখানে সে ঢোড়াইয়ের নজরে পড়ে। মেয়েরা অন্য সব তাতমাদের থেকে আলাদা, একমাত্র তারাই কাপড় হরসিঙ্গার ফুল দিয়ে রাঙানো। মেলাতে সামোয়ারের দৃষ্টি পড়ে রামিয়ার প্রতি। তার ঘনিষ্ঠ হতে চায় সে।
ঢোড়াইয়ের নাগপাশে বন্ধন অধ্যায়ে আছে রামিয়াকে ঢোড়াইয়ের ভালো লাগার কথা। মেয়ে মানুষের ওপর ঢোড়াই আগে ছিল একটু নিষ্প্রিয় কেন, একটু বিরক্তই। কিন্তু রামিয়া যেন একটু অন্যরকম, কথা বলে যেন কত কালের চেনা। মেয়েটার গায়ে টাকাও খুব। যুবক পুরুষ ঢোড়াইয়ের চোখে রামিয়ার বর্ণনা। বাঙালি মেয়েদের মতো চুল, জলের কুঁজোর মতো গলা, কোমরের নিচেরটা জাঁতার মতো। তার ভারী ইচ্ছে করে মেয়েটার সঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করতে। রামিয়ার নামটাও তার বেশ লাগে। রেবনগুনি ঢোড়াইকে বরাভয় দানে আছে রামিয়াকে শাদি করার জন্য ঢোড়াইয়ের বাসনা ও উদ্যোগ। সেজন্য সে রেবনগুনির কাছে যায়, নিয়ে আসে তার দেওয়া চিতরিয়া পীরের মাটি। রামিয়ার মাথায় ছোঁয়াতে পারলেই কার্যসিদ্ধি লাভ হবে। তার কৌশলও সে করে, কিন্তু এছাড়াও ভাবনা অনেক। বাবার সম্মতি চাই। বিয়ের খরচের টাকা পাবে কোথায়? শাদির পরে বউ থাকবে কোথায়? কুকুরমেত যজ্ঞের অপ্রত্যাশিত ফল লাভের মূল কথা পাগলা কুকুর মারতে গিয়ে বিজনবাবুর বন্দুকের গুলিতে বউকা বাবার আহত হওয়া এবং এর জন্য সম্ভাব্য ফৌজদারি মামলা এড়ানোর জন্য বিজনবাবুর বাবাকে 350 টাকা দেওয়ার ঘটনা। মহতো গিন্নির সমাজ শাসন অধ্যায়ে রামিয়ার প্রতি মহতো গিন্নির বিরূপ মনোভাব এবং রামিয়ার লোটা নিয়ে ময়দানে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া বিবাদের কথা বর্ণিত। বাবার নিকট ঢোড়াইয়ের বর প্রার্থনা অধ্যায়ে দেখা যায় বাবার টাকা পাওয়ার ঘটনায় তাতমাটুলিতে শোরগোল পড়ে যায়। মহতোর তার কাছে অনেক কিছুই দাবি করে। পুজোর প্রসাদী, ভোজ, ভেড়া বলি, ইদারা তৈরি করে তার বিয়ে দেওয়া। সীতা রামজির রঙিন ছবিওয়ালা রামচরিতমানস, ভজনের জন্য করতাল কত কিছু। বাবা শুধু প্রাসাদী ছাড়া অন্য ব্যাপার এড়িয়ে যায়। ঢোড়াই বাবাকে রামিয়াকে শাদি করবে বলে জানায়। বাবা চেয়েছিল ঢোড়াইকে ভকত করতে। বিয়ের পর তাকে বাবার কাছ থেকে আলাদা থাকতে হবে। বাবা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। থানে মন্দির তৈরি করার চেয়েও তার বেশি আনন্দ ঢোড়াইকে সুখী দেখলে। তার সবই তো ঢোড়াইয়ের। ঢোড়াইয়ের বিয়ে, তার ঘর তুলে দেওয়া, ভালো রোজগারের ব্যবস্থা সবই তো করে দিতে হবে বাবাকে। ঢোড়াইয়ের সমৃদ্ধির রামায়ণের ছবি ভরা পাতা একটার পর একটা খুলে যায় বাবার বন্ধ চোখের সামনে। বাবার হাতের স্পর্শে তার মনের কথা টের পায় ঢোড়াই। এই প্রথম তার চোখে জল আসে। তারপর ঢোড়াইয়ের বিবাহের আয়োজন শুরু হয়। তৈরি হয় ঢোড়াইয়ের ঘর, পাতকুয়ো, তুলসী মঞ্চ। এতে হাত লাগালো ধাঙ্গররা। এরপর ঢোড়াই রামিয়ার বিবাহ অনুষ্ঠান। পঞ্চ, বাওয়া, মিসিরজি, ধাঙ্গররা সবার উপস্থিতিতে বিবিধ লোকায়ত আচারবিধি পালনের মধ্য দিয়ে রামিয়া ও ঢোড়াইয়ের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই প্রথম ধাঙ্গর আর তাতমারা একটু কাছাকাছি আসে। এরপরেই ঘটে ধাঙ্গরটুলির অভিসম্পাত। শনিচরার বাঁধঝাড়ে ফুল ধরে যা ঘোর অমঙ্গলের সূচক। বাঙ্গা বাঙ্গির নির্দেশ অনুযায়ী শনিচরাকে চলে যেতে হয় অন্যত্র। বেদনায় আক্রোশে সে সেই বাঁধঝাড় নির্মূল করে দেয়। ঢোড়াইয়ের নিকট মহতোর আবেদন এই যে তার ছেলে গুদরকে ঢোড়াইয়ের ছেড়ে দেওয়া গ্যাং এর কাজটা পাইতে দিতে হবে। ঢোড়াই চেষ্টা করেও সফল হয় না। এরপর বউকা বাবার অন্তর্ধান। ঢোড়াইয়ের বিয়ের পর থেকেই বাবা কেমন বিমনা হয়ে পড়ে। নিঃসঙ্গতা তাকে অস্থির করে তোলে।
হঠাৎ মনে পড়ে তার মরা মায়ের অযোধ্যায় যাওয়ার নির্দেশ। এ যেন রামচন্দ্রজিরই ইঙ্গিত। এও তার মনে হয় যে মরণাধারের পুলের কাছে যেখানে মাহাত্মজির চেলারা নিমক তৈরির মহল্লা দিচ্ছে, ঝোটাহারা যেখানে পিদিম দিয়ে আসে, সেটা হয়ে যাবে মাহাত্মাজির স্থান। তাহলে তার গোসাই স্থানের গুরুত্ব কমে যাবে। একদিন কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে নিভৃতে চিমটে আর কমণ্ডলুল নিয়ে স্থানে বেদিকে প্রণাম করে সেখান থেকে চলে যায় গান্ধী বাবার ভিন্ন মূর্তির পুনরাবির্ভাব অধ্যায় অনেক টুকরো খবর পরিবেশিত হয়েছে। মরণাধারের কাণ্ডের ফলে পুলিশ আসে, হাকিম আসে। ঢোড়াই এখন আরো ব্যক্তিত্ববান হয়ে উঠেছে। সে হাকিমের কাছে চৌকিদারি ট্যাক্স বসানোতে অনিয়মের সম্পর্কে অভিযোগ আনে। গাঁয়ের খবর পুলিশের কাছে নায়ে পৌঁছে দিয়েছে, তা নিয়ে পঞ্চায়েতি করতে মহতোকে চাপ দেয় সে। রামিয়ার কাছে শোনে বাবা স্থানে নেই। ঢোড়াইয়ের আত্মদর্শনে ঢোড়াইয়ের আত্মপসারণের ইঙ্গিত আছে। বাবার এই চলে যাওয়ার জন্য ঢোড়াই নিজেকে দায়ী মনে করে, অন্তরে বেদনা অনুভব করে। শনিচড়াও চলে গেল। চৌকিদারি খাজনার কাজ হাকিমকে বলায় বাবুলাল দুখিয়ার মা ও তার বাড়িতে আসে না। মহতো নয়, সবাই ঢোড়াইকে দূরে সরিয়ে দিচ্ছে। শুধু রামিয়ার মধ্যেই সে নিজেকে ডুবিয়ে দেয়। এরই মধ্যে ঢোড়াইয়ের দৃষ্টি প্রসারতা বাড়ে। গাড়ি বলদ নিয়ে দূর দূরান্তে চলে যায় সে। পাড়ার লোকেরা তার কাছে আসে সে সব স্থানের খবর নিতে। সময়ের অভিঘাতে দ্রুত বদলে যাচ্ছে তাঁতমাটুলির সমাজ, তাই নিয়ে মহতোর বিলাপ। পাদ্রী সাহেবরা সব চলে যাচ্ছে। আদমশুমারির কাজ আরম্ভ হয়েছে। দশেরার ভগবতী মূরতের ঘরে তাতমা, ধাঙ্গর চামার দুসাদদের ঢোকার আহ্বান জানিয়েছে বাবু ভাইয়ারা। সেখানে সতীশবাবুর বোনের আচরণে ক্ষুব্ধ হয়ে চলে এসেছে ঢোড়াইরা। মহত্ব গিন্নিতেও এখন পয়সা সম্মান কিছুই মিলছে না। নায়েব ছড়িদারকে কখন কোনো দিকে তার ঠিক ঠিকানা নেই। ঢোড়াইয়ের দল তিরসা না করে তেরহা করতে চায়। এরপর আবার তাতমাটুলি থেকে লোকজন চলে যাচ্ছে, মুঠো থেকে সব পিছনে বেরিয়ে যাচ্ছে। তাতমাটুলিতে ডাক পিয়নের দৌত্য। অধ্যায়ের মূল কথা, অযোধ্যাজি থেকে বাবা ৩ টাকা মানি অর্ডার করে পাঠিয়েছে ওলাউতি লণ্ঠন কেনার জন্য। এতে ঢোড়াই অনুভূতি করে যে রামিয়ার সঙ্গে সামুয়ারের মাখামাখির বিষয়টিও লেখক ছুঁয়ে যায়। তেহরা তিরসা দ্বন্দ্বতে ঢোড়াই হারিয়ে দেয় মহতো নায়েবদের। সদ্য কিনে আনা বিলেতি লণ্ঠনটা জ্বেলে যায় হরখুর বাড়ির ভোজে। সেখানে সবার মুখে ঢোড়াইয়ের নাম, তারই জয় জয়কার। ঢোড়াইয়ের চোখে ভবিষ্যতে মহতো হওয়ার স্বপ্ন, আর রামিয়া হবে মহতো গিন্নি। তেহরা যজ্ঞে কুলপতি স্ত্রী নিগ্রহ উপন্যাসে তথা ঢোড়াইয়ের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাতে ভোজবাড়ি থেকে ফিরে বাড়ির দোরগোড়ায় ঢোড়াই শুনতে পায় রামিয়ার খিলখিল হাসির শব্দ। দেখে সামুয়ারের সঙ্গে রামিয়া দাওয়ায় বসে গল্প করছে এত রাত পর্যন্ত। ঢোড়াইয়ের নিষেধ সত্ত্বেও রামিয়া শোনেননি। ঢোড়াইয়ের সর্বাঙ্গে আগুন লেগে যায়। রামিয়ার চুলের ঝুঁটি ধরে চড়চাপ্পড় মারে। গায়ে হাত পড়ায় রামিয়ার মাথায় রক্ত চড়ে যায়। সেও ঢোড়াইকে গালি দিতে দিতে ঘরের বাইরে বেরিয়ে যায়। অগ্নি পরীক্ষার প্রথম চরণে তথা রামিয়ার সঙ্গে ঢোড়াইয়ের জীবনযাপনের শেষ অধ্যায়। পরদিনও রামিয়া বাড়ি ফেরে না। রবি আর বউ বলে,
রামিয়া পঞ্চায়েতি করাবে। ঢোড়াইয়ের আত্মমর্যাদা আত্মবিশ্বাসে ঘা লাগে। কাল ছট পরবে ঢোড়াইয়ের স্ত্রীর বিশ্বাস যে রামিয়া ফিরে আসবে, তাই সে কাজে বের হয় না। রামিয়ার কাজ এগিয়ে রাখার জন্য সে নিজেই গরম মাটি দিয়ে উঠোন নিকোতে বসে, তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দেয়, পঞ্চায়েতি বসে। ঢোড়াইয়ের বিরুদ্ধে নায়েব মোহতর গাঁয়ের ঝাল মিটিয়ে নেওয়ার সুযোগ আজ তাদের হাতে। তারা ঢোড়াইকে বলে, রামিয়া নিজে এসে আমাদের বলে গিয়েছে সে আর কিছুতেই তোমার ঘর করবে না। রবিয়ার বউ কান্না মিশিয়ে বলতে থাকে, অনেক লাঠিঝাঁটা সয়েছে ওই ভিখারির বেটার বড় মানুষের। আমার পা ভরি মেয়ের হাড় গুঁড়ো করেছে ও মেরে। তোমরা পঞ্চ ওই পান্ডিটার ঘরে আর আমার মেয়েকে ফিরে যেতে বলো না। শামু ঢোড়াইয়ের বিয়ের টাকা ফিরিয়ে দিতে রাজি, অর্থাৎ তাকে সাগাই করতে তৈরি। রামিয়াও নাকি শামুয়ারকে সাগা করতে রাজি বলে জানিয়েছে। ঢোড়াই আর সহ্য করতে পারে না, ক্রুদ্ধ বাঘের মতো ফোঁসে পঞ্চদের বিরুদ্ধে। টাকা খেয়ে করেছে শাল্লা চোটার দল। মহতোর বাড়ি থেকে বেরিয়ে আসে ঢোড়াই। পৃথিবীতে আগুন লেগে গেছে, কাঁপছে, ঘুনপাক খাচ্ছে, ধসে যাচ্ছে পায়ের তলার মাটি। ঝুট্টি বাজারের আওরত, পশ্চিমের কুত্তি, লাথি কিল ঘুষি চড় মারে ঢোড়াই রামিয়াকে। তারপর রামিয়ার বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঢোড়াই অন্ধকারের মধ্যে পাক্কির পথ ধরে। আজকের আলোচনার এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী অংশ এর পরের ভিডিওতে নিয়ে আসবো।